নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে আজকের নিউজ হেডলাইন্স। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 56 জন যুবতীকে উদ্ধার করল জিআরপি ও আরপিএফ। বেঙ্গালুরুর একটি কোম্পানিতে কাজ দেওয়ার নাম করে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল বিহারের উদ্দেশ্যে। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে কুমলাই চা বাগান থেকে নিজেদের রেল দপ্তরের প্রতিনিধি বলে পরিচয় দেওয়া 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ডুয়ার্সের রাস্তা সম্প্রসারণে সত্যি কি কোপ পড়বে গাছেদের ওপর? চিন্তিত পরিবেশ প্রেমীরা। গরুমারার বুকে রাস্তা বাড়াতে গিয়ে উন্নয়ন বনাম পরিবেশ রক্ষার টানাপোড়েন। ডুয়ার্সের জঙ্গলে রাস্তা বাড়াতে গিয়ে কোপ পড়তে পারে গাছেদের ওপর, এমনটাই সম্ভাবনা উঠে এসেছিল চালসা মোড় থেকে ময়নাগুড়ি বিডিও মোড় পর্যন্ত 40 কিলোমিটার দীর্ঘ প্রকল্পকে ঘিরে। স্বাভাবিকভাবেই রাস্তা সম্প্রসারণের আনন্দের পাশাপাশি গ্রাস করেছিল অজানা আশঙ্কাও। গাছ কাটা পড়লে পরিবেশের ভারসাম্য ব্যাঘাত ঘটবে। সূত্রের খবর, জাতীয় সড়ক কর্তৃপক্ষ সম্প্রতি চালসা মোড় থেকে ময়নাগুড়ি বিডিও মোড় পর্যন্ত 717 নম্বর জাতীয় সড়কের প্রায় 40 কিলোমিটার দীর্ঘ রাস্তাটিকে সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে। এই রাস্তাটি গরুমারা জাতীয় উদ্যানের বুক চিরে চলে গেছে। ফলে প্রকৃতি ও বন্যপ্রাণ রক্ষার প্রশ্নে নতুন করে চিন্তিত পরিবেশ প্রেমীরা। এর আগেও লাটাগুড়ি সংলগ্ন বিচাভাঙ্গার রেল বিভাগের ফ্লাইওভারের কাজের সময় বহু গাছ কাটা পড়েছিল। এবারও সেই আশঙ্কাই দানা বাঁধছে। যদিও এই মুহূর্তে পরিকল্পনাটি আলোচনার স্তরে রয়েছে, এখনো পর্যন্ত গাছ কাটার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ আশ্বাস দিয়ে জানিয়েছেন, উন্নয়ন অবশ্যই হবে, কিন্তু গাছ না কেটে। সার্ভে অবস্থাতেই রয়েছে। আমরা বারবার করে এটা দেখার চেষ্টা করছি। একটা প্রশাসনিক স্তরে একটা সভা হয়েছে, একটা মিটিং হয়েছে, সেখানে যা আছে আমরা বলেছি যে ফরেস্টের গাছ যাতে একটা কাটা না যায়। নন ফরেস্টের ক্ষেত্রে কি আছে এখনো কোনোটাই ফাইনাল নয়। এখনো এটা অনেক দূর পর্যন্ত আরো হবে, আরো বারবার সার্ভে হবে, তারপরে এটাকে না এই ধরনের বিভ্রান্তি আমি আপনাদের কাছে অনুরোধ করব, এখন থেকে এই ধরনের বিভ্রান্তি যাতে না হয়, মানুষের মধ্যে যাতে এটা না ছড়ায়। তবে এমন আশ্বাসে ভরসা পাচ্ছেন না অনেক পরিবেশ প্রেমী। তাদের মতে উন্নয়নের প্রয়োজন থাকলেও তা যেন প্রকৃতির ভারসাম্য নষ্ট না করে। প্রয়োজনে আইনি পথেও হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বন দপ্তরের পক্ষ থেকেও জানানো হয়েছে, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি। গরুমারার মতন সংবেদনশীল অঞ্চলে প্রকৃতি ও পরিকাঠামোর মেলবন্ধন কিভাবে সম্ভব, এই প্রশ্নই এখন ঘুরছে সাধারণ মানুষ ও প্রশাসনের মনে। উন্নয়নের রাস্তায় হেঁটে প্রকৃতির ক্ষতি না করেই কি গন্তব্যে পৌঁছানো সম্ভব? উত্তর খুঁজছে ডুয়ার্স। এখানে নানান ইস্যুস নিয়ে, নানান অপারেশনস নিয়ে ফেলিসিটেট করা হয়েছে। ফর এক্সাম্পল, আমাদের স্টাফকে ফেলিসিটেট করা হয়েছে। রিসেন্টলি এলিফ্যান্ট টাস্ক ট্রাফিকিং এর মধ্যে একটা কনভিকশন পেয়েছি আমরা। সেই অপারেশনটা হয়েছিল, সেটা যিনি ইন্টেলিজেন্সটা ডেভেলপ করেছিলেন, যেটাতে 5 জন কুখ্যাত ওয়াইল্ড লাইফ ট্রাফিকারকে আমরা অ্যারেস্ট করতে সফল হয়েছিলাম, আর ওনার কনভিকশনও হয়েছে, জেল হয়েছে ওনার, এটাতে দেওয়া হলো। তারপরে ইন্ডো বাংলাদেশ বর্ডারের মধ্যে এলিফ্যান্ট স্ট্রেইং হয়েছিল, সেখানে আমাদের ভেটেরিনারি অফিসার আর আনুষঙ্গিক টিম ওনারা এলিফ্যান্টটাকে কেমিক্যালি ইমোবিলাইজ, ট্র্যাঙ্কুলাইজ করে রেস্কিউ করে এনেছিলেন ওইখানের থেকে। এইরকম বহু কাজের জন্য আমাদের স্টাফ আছে যাকে বাইসানে ইনজিওর করেছিল, বাট ফেটাল হয়নি থ্যাঙ্কফুলি, ভগবানের কৃপায় আর স্টাফের টাইমলি অ্যাসিস্ট্যান্সে ওই অফিসারকেও আমরা এখানে সম্মানিত করি। গাড়িও আপনারা পেয়েছেন রিসেন্টলি, আজকে কি করলেন? এই গাড়িটা একটা 4x4 4 হুইল ড্রাইভ গাড়ি, যেটা হিলি টেরেনের জন্য। তো এটা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ককে দেওয়া হয়েছে। WWF আর পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে এই গাড়িটা দেওয়া হয়েছে। বলছি, নতুন করে আবার জঙ্গল কাটার সম্ভাবনা তৈরি হয়েছে রাস্তা তৈরির জন্য, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তো কি বলবেন এই বিষয়ে? দেখো, এখন আমাদের যে একটা এটা একটা ঐতিহ্যবাহী জঙ্গল, তো এটারে এখানে অনেক পশু পাখি আছে। তো পশু পাখি তো আর বলতে পারে না, ওদেরও তো থাকার জন্য জায়গা দরকার। তো এই জঙ্গল যদি সব কেটে ফেলে, তাহলে তো আর পশু পাখি বাঁচবে না, ওরা খেতে পাবে না, কোথাও যেতে পারবে না, ঘুরতে পারবে না।
সেই জন্য আর কি জঙ্গলটা না কাটাই ভালো আমাদের জন্য, আর পশু পাখির যে জন্য ওদেরও তো থাকার দরকার, একটা জায়গা দরকার। একটা রাস্তা বড় হওয়ার পরিকল্পনা নিচ্ছে সরকার, সে তো এখন সরকার কি করছে যেটা বলতে পারবো না, কিন্তু আমার মতে জঙ্গল না কাটাই ভালো। প্রাকৃতিক একটা জিনিস, এটা আমাদেরও একটা ঐতিহ্য। আর আমাদের আশেপাশে আমরা যেখানে থাকি, আমার জলপাইগুড়ি বলো, মালবাজার বলো, এটা একটা ঐতিহ্যবাহী জঙ্গল, এটা না কাটাই উচিত আমার পক্ষে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ রায়। রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে চারা গাছ বিতরণ জলপাইগুড়িতে। পুরাতন পুলিশ লাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রায় 3 শতাধিক গাছ বিতরণ করা হলো জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায়। পাশাপাশি গাছ লাগানোর কর্মসূচিও নিয়েছেন তারা। পুরাতন পুলিশ লাইন সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন। এবছর তাদের রজত জয়ন্তী বর্ষপূর্তি এবং সেই উপলক্ষে চারা গাছ বিতরণের কর্মসূচি নিয়েছেন তারা। এদিন পথ চলতি মানুষের হাতে 3 শতাধিক চারা গাছ বিতরণ করেছেন, যার মধ্যে ছিল অর্জুন, জারুল, নিম সহ অন্যান্য চারা গাছ। পুরাতন পুলিশ লাইন পিপলস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে আমাদের বর্ষব্যাপী কার্যসূচির অঙ্গ এই চারা বিতরণ এবং বৃক্ষরোপণ। আমরা বৃক্ষরোপণ করে এসেছি, চারা বিতরণ অনুষ্ঠান চলছে। 250 মতো চারা, তার মধ্যে আমাদের যে চারাগুলো ছিল আর কি, জলপাইগুড়ি জেনারেলি এরকম হয় না, আমাদের মধ্যে আজকে ছিল মেহগনি, বকুল, অর্জুন, জাম, আমলকি, শিশু, জারুল, আকাশমণি, শিরিষ ও চিকাশি। এত বড় গাছ, প্রায় 300 মতো গাছ, 300 মতো গাছ আমরা এখন পর্যন্ত বিতরণ করতে পেরেছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ওয়েলফেয়ারের সম্পাদক অপূর্ব দত্ত মহাশয়, ওনার কাছে কিছু জিনিস বাকিটা। রজত জয়ন্তী বর্ষে পুরাতন পুলিশ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে আজকের এই কর্মসূচি একটি গাছ একটি প্রাণ, এই আপ্তবাক্যটি সামনে রেখে আমাদের এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ডিওফো সোশ্যাল ফরেস্ট্রি এবং সোশ্যাল কনজারভেশন। চাকরি দেওয়ার নামে প্রতারণা, কুমলাই চা বাগানে ধৃত 3 জন। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে কুমলাই চা বাগান থেকে 3 জনকে গ্রেপ্তার করল মাল থানার পুলিশ। মাল ব্লকের ডামডিম পঞ্চায়েতের একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রেল ও সেনাবাহিনীতে কুলি ও মজদুর পদে চাকরি দেওয়ার নাম করে যুবকদের কাছ থেকে 60,000 টাকা করে রেজিস্ট্রেশন ফি আদায়ের চেষ্টা চলছিল। চিলৌনি চা বাগানের বাসিন্দা অমিত লোহার ও বানারহাটের বীরু মুন্ডা, বাদল মুন্ডা নিজেদের রেল দপ্তরের প্রতিনিধি বলে পরিচয় দেন। প্রায় 50 থেকে 60 জন যুবক সেই আশায় জড়ো হলেও কয়েকজন স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর যায়। পরে 3 জনকেই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মাল থানার পুলিশ সূত্রে জানা গেছে, এক অভিযুক্তকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। প্রতারণার এই নতুন কায়দার বিরুদ্ধে চা মহল্লাগুলিতে সচেতনতা ও নজরদারি বৃদ্ধির দাবি উঠছে স্থানীয়দের এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। প্রদীপ দাস। আপনার বাড়ি? বাড়ি কুমলাই টি। কি হয়েছিল আজকে? 3 জন আসছিল কুমলাই বাগানে, ওই চাকরি দিব বলছে যে ডামডিম স্টেশনে চাকরি নিবে, তোমরা করবা। 7,000 টাকা করে টাকা চাইছিল আর চাকরি দেওয়ার জন্য আসছিল। পরে দেখা যায় যে পঞ্চায়েত ওইখানে খবর পায়, পঞ্চায়েত খবর দেয় এরকম। তারপর ওইখানে আমরা স্পটে গিয়ে দেখি যে ওরা টাকা তুলে নেয়, ওরা জাস্ট মিটিং করবে, তখনই ও পুলিশকে ইনফর্ম করা হয়েছে, পুলিশ তুলে নিয়ে আসছে। কতজন লোক হয়েছিল, জমা হয়েছিল? ওরা 3 জন ছিল। না, ওরা 3 জন ছিল। এমনি বাগানের কজন? বাগানের 15-20 জন ছেলে আছে, 50-60টা ছেলে ছিল। আচ্ছা, আপনাদের সন্দেহ হয় এটাতে? হ্যাঁ, সন্দেহ হয় যে এই চাকরি যে ফ্রড কেস এটা। আচ্ছা, তারপরে আপনারা পুলিশের সাথে যোগাযোগ করেন? হ্যাঁ, পুলিশের সাথে যোগাযোগ করি, তার পুলিশ এসে ওদেরকে নিয়ে আসে। আচ্ছা, ওরা কোথাকার বাসিন্দা বলেছিল নিজেদেরকে? ওরা হচ্ছে চিলৌনি, মোরাঘাট, কারবালা। আর ওরা কি কোনো কোম্পানির নাম বলেছিল? ওইটা রেলওয়ে বলছে, রেলওয়ে একটা লোগো দেখাচ্ছে। আচ্ছা, ওদের কি নাম জানা গেছে? নাম বিমল মুন্ডা, একজনের জানা গেছে বিমল মুন্ডা একজনের। হ্যাঁ। শ্রমিকদের অন্ধকারে রেখেই বিক্রি হচ্ছে চা বাগানের অংশ, কিনছে শাসক দলের কর্মী বলে অভিযোগ। এই অভিযোগে তৃণমূলের সঙ্গ ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন 10টি শ্রমিক পরিবার। জলপাইগুড়ি জেলার জহুরি তালমা এলাকার বাহাদুর অঞ্চলের জয়শ্রী টি গার্ডেনের শ্রমিকেরা এতদিন শাসক দলের নেতাদের ওপর ভরসা রেখেই কাজ করে আসছিলেন। সম্প্রতি সেই শ্রমিকদের অন্ধকারে রেখেই তৃণমূল নেতাদের মদত নিয়ে চা বাগানের বেশ কিছু অংশ বিক্রি করার অভিযোগ উঠেছে।
এই প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত জানান, দীর্ঘ সময় ধরে এই বাগান নিয়ে সমস্যা চলছিল। আজ এই চা বাগানের 10টি শ্রমিক পরিবার তৃণমূল কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন। বিশেষত যেখানে দেখা যাচ্ছে যে এখানে বঞ্চিতভাবে ওনারা উপেক্ষিত হচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব যারা আছে, যাদেরকে ওনারা গার্জিয়ান মনে করে এতদিন ওনারা এই বাগানে কাজ করে এসেছে, তাদের ছত্রছায়া ছিল, তাদের থেকে এই মুহূর্তে ওরা বঞ্চিত উপেক্ষিত। তাই তার আজকে 10টি পরিবার স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে যুক্ত হলো এবং ওনাদের সমস্যা আমাদের সমস্যা, আমরা ওনাদের সর্বদাই পাশে আছি। আমরা সবসময় ওনাদের যে যাবতীয় সমস্যাগুলো আমরা শুনলাম সেগুলো আমরা তাদের কাছে দাঁড়াবো এবং সেগুলোকে সমাধান করার চেষ্টা করব। কোন দল থেকে তারা? ওনারা আগে তৃণমূলের শ্রমিক সংগঠন করতেন। টোটাল টিম আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আসলেন। আপনার নাম? আমার নাম অমিত দাস, বাহাদুর গ্রাম পঞ্চায়েত প্রধান। অপরদিকে এই প্রসঙ্গে জেলা যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ জানান, আজ স্থানীয় পঞ্চায়েত এবং এলাকার বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতিতে 10টি পরিবার তৃণমূল দল ছেড়ে বিজেপি দলের পতাকা হাতে তুলে নিয়েছেন। এটা আমি সবাইকে প্রথমে সাধুবাদ জানাই। ভারতীয় জনতা পার্টির ছাতার তলে আজকে জয়শ্রী টি বাগানের সমস্ত যারা লেবার আছে তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হলেন। তৃণমূলের থেকে লাঞ্ছনা এবং অবহেলিত হয়ে আজকে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাদের স্থানীয় নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করার পরে আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলেন। কতগুলি পরিবার যুক্ত? এই বাগানে যতজন আছে সবাই যুক্ত হলেন, পুরো ইউনিয়নটা একবারে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়ে গেলেন। আগে তারা কোন দলে ছিল? আগে তারা টিএমসির যে শ্রমিক সংগঠন সেটার সঙ্গে যুক্ত ছিল। টিএমসির যে বুথ সভাপতি থেকে শুরু করে টিএমসির নেতারা এই বাগানটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে এবং তারা তাদের বিরুদ্ধে গিয়ে এবং যেহেতু তারা বুঝতে পারছে যে তারা অবহেলিত হচ্ছে, তার জন্যই তারা আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে। এটা কোন জায়গায়? এটা হচ্ছে জয়শ্রী টি গার্ডেন, বাহাদুর অঞ্চল, বাহাদুর অঞ্চল, জোহরি মোড় থেকে জোহরি তালমা। আগেও বিক্রি করছে। আগে এই বাগানে 17 বিঘা জমি রাতের অন্ধকারে শ্রমিকদেরকে না জানিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল এবং এখন এইরকম একটি চক্রান্ত চলছে যে এই চক্রান্তে এই বাকি যে বাগানটি আছে সেই বাগানটি শ্রমিকদেরকে না জানিয়ে তারা বিক্রি করে দিচ্ছে। ভারতীয় জনতা পার্টি এই বাগানটি যেন শ্রমিকদেরই থাকে, শ্রমিকরা যেন এটার জন্য ন্যায্য হক পায়, সেটার জন্য সমস্ত রকমভাবে লড়বে। সে কারণে কি তারা যুক্ত হলেন বিজেপিতে? অবশ্যই মানুষের উপরে যখন অত্যাচার নেমে আসে, মানুষের যখন পিঠ থেকে যায়, তখন ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকে। কারণ শুধু এটা না, আরও অনেক কারণ আছে। দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বাগান থেকে যেসব জিনিসপত্র পাওয়ার কথা সেগুলো পাচ্ছে না। বহুদিন ধরে আমাদের এখানকার কার্যকর্তারা তাদের সঙ্গে যোগাযোগে আছে। আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলেন। তাই অপরদিকে মূল ঘটনা তুলে ধরে জয়শ্রী চা বাগানের কর্মী সঞ্জীব দাস জানান, তারা সবাই তৃণমূল করতেন। এই চা বাগানের 17 বিঘা জমি এর আগে তাদের না জানিয়েই বিক্রি করা হয়েছে এবং সেটি কিনে নেন এই অঞ্চলের তৃণমূল বুথ সভাপতি। অথচ পুরনো শ্রমিকদের কাজে নেওয়া আর হয় না, তাই আজ তারা বিজেপি দলে যোগদান করলেন। আমি বাহাদুর জিপির গ্রাম পঞ্চায়েত এবং উপসমিতির কৃষি ও প্রাণী দপ্তরের সঞ্চালক। তো এইখানে যে বাগান যে বিক্রির ব্যাপারটা, এটা আদৌ কিন্তু আমরা জানি না, কিন্তু শুনতেছি যে বাগানটা বিক্রি হচ্ছে। এর আগেও 17 বিঘা জমি বিক্রি হয়ে গেছে। লেবারকে বা শ্রমিককে অন্ধকারে রেখে বাগানটা বিক্রি হয়েছে। আর যে বাগানটা কিনে নিয়েছে এখানকারই টিএমসির বুথ সভাপতি বাগানটা কিনে নিয়েছে, কিন্তু লেবারের যে পাওনা, যে আমরা বাগান থেকে কি পাবো সেই পাওনাটা আমার কিচ্ছু দেয় নাই। তাদেরকে অন্ধকারে রেখে বাগানটা কিনে নিয়েছে। এরপরেও আবার চক্রান্ত করে আবার বাদ বাকি বাগানটাও কেনার চেষ্টা করছে। এখানকার শুনতেছে 3 জন মিলে বাগানটা কিনতেছে, কিন্তু তারপরে এই বাগানের যে ওদের টিএমসির ইউনিয়নের সেক্রেটারি লেবার সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা বলি যে তোমরা এখন কন্ট্যাক্ট করতে যাও, কন্ট্যাক্ট করলে তোমাদের ভালো হয়। তারটা আমাদের সঙ্গে যাওয়ার পরে আমরা বললাম যে এটা করো, এটা করলে ভালো হবে, আমাদের সঙ্গে আসো, তোমাদের সঙ্গে আমরা আসি, সবসময় থাকবো। তোমাদের কি সুযোগ সুবিধা অসুবিধা মালিকের সঙ্গে কথা বলবো, কোথায় বাগান বিক্রি হচ্ছে এটাও জানার চেষ্টা করব, আর তোমাদের যা পাওনা দাওনা সম্পূর্ণ আমরা আদায় করে দেবো। বাগান এখন বর্তমানে 40 বিঘা আছে। আর সমস্যা চলছে প্রায়
1 বছর থেকে সমস্যা চলছে। আচ্ছা 1 বছর থেকে সমস্যা। এটা কোন জায়গায়? এটা হচ্ছে বাহাদুর অঞ্চল, জহুরি তালমা, রাঙ্গাবাড়ি, জয়শ্রী টি স্টেট। সচেতন হলেই বাঁচবে এই পৃথিবী। নদীর চরে কুড়িয়ে পাওয়া ডিম ফুটিয়ে কচ্ছপের বংশবৃদ্ধির চেষ্টায় এক পরিবেশ প্রেমী। আজ মানব সভ্যতার অধিকাংশ সমস্যার মূল কারণ একটি, এই পৃথিবী একমাত্র আমাদের জন্য, এমনটাই ভেবে নেওয়া। উন্নয়নের গতির সামনে সবার অজান্তে আজ বিপন্ন জীববৈচিত্র্য। মাঝে মধ্যে সমাজের বুক থেকে উঠে আসা কিছু ঘটনা শুধুমাত্র আশা যোগায় পৃথিবীতে টিকে থাকার বিষয়ে। সম্প্রতি যেমনটা ঘটেছে জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে একটি গ্রামে তিস্তা নদীর চরে কতিপয় সাদা রঙের ডিম পড়ে থাকতে দেখেন এক স্থানীয়। খবর পেয়ে ছুটে যান পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। পড়ে থাকা ডিমগুলোকে নদীর বালি সমেত তুলে এনে বাড়িতেই তৈরি করে ফেলেন কচ্ছপ জন্মের পরিবেশ। অবশেষে 68 দিন পর ডিম ফুটে আগমন ঘটে। একে একে জন্ম নেয় 5টি কচ্ছপ ছানা। বেশ কিছু সময় সেগুলোকে বন বিভাগের পরামর্শ অনুযায়ী দেখভাল করে অবশেষে তুলে দেন জলপাইগুড়ির বন বিভাগের হাতে। এই প্রসঙ্গে তিনি জানান, সবার কাছে আবেদন, এমন ডিম কোথাও পড়ে থাকতে দেখলে অযথা নষ্ট না করে দ্রুত বন বিভাগ অথবা প্রশিক্ষিত পরিবেশ কর্মীদের খবর দিন, যাতে করে অসময়ে হারিয়ে যেতে না হয় পৃথিবীর অন্যতম এই সদস্যদের। ঘটনাটা হচ্ছে রমদামালি যে বাজার আছে, বাজারের ওখানে যে স্থানীয় ওখানকার এলাকার পঞ্চায়েত আমাকে একটি সাপের কলের জন্য, অসুস্থ সাপের কলের জন্য ডাকে। তারপর সেইটা উদ্ধার করার পরে আমাকে বলে যে কিছু ডিম আছে চরের মধ্যে পড়ে আছে, তো ডিমগুলো কাকে খাচ্ছে, নষ্ট হয়ে যাবে বা কেউ কিছু করবে, ডিমগুলোকে তুমি একটু নিয়ে যাও। তারপরে আমি ওখান থেকে ডিমগুলোকে উদ্ধার করি এবং সেখান থেকে কিছু বালু নিয়ে আসি, বালু মানে তিস্তা বেডের বালু নিয়ে আসি, নিয়ে এসে বাড়িতে একটা পরিবেশ তৈরি করি একটা পিচবোর্ডের বড় বাক্সে, এবং সেখানে বুঝতে পারি যে এটা কচ্ছপের কোনো একটা প্রজাতির কচ্ছপের ডিম হবে। তারপর সেটাকে একটু পড়াশোনাও করি, পড়াশোনা করে দেখলাম যে 60 থেকে 75 দিনের মধ্যেই বাচ্চাগুলো হতে পারে। তারপর আমি সেইভাবে 7 দিন বাদে বাদে তাদের প্রাকৃতিক পরিবেশে যেরকম বৃষ্টি হয় সেরকমভাবে জলটাও ছিটাতাম, ছিটিয়ে এইভাবে করতে করতে 65 দিনের মাথায় প্রথম বাচ্চাটা হয়। এইভাবে 6টি বাচ্চার জন্ম হয়। এই কচ্ছপগুলো কি প্রজাতির? এটা হচ্ছে ফ্লাপসেল টার্টল, যেটাকে বলা হয় বাংলায় তিল কচ্ছপ। আচ্ছা, এগুলো কি দুর্লভ প্রজাতির মধ্যে? দুর্লভ তো এগুলো প্রাণী তো অবশ্যই দুর্লভ, কারণটা হচ্ছে একেবারে দুর্লভ যে পাওয়া যায় না তা না, কিন্তু আগে যেমন সচরাচর মাঠে ঘাটে দেখা যেত, এই জিনিসটা কমে গেছে। বন দপ্তরের তালিকায় এই ধরনের জীব বৈচিত্র্যকে রক্ষা করা আমাদের প্রয়োজন পরিবেশে। সেই কারণে আমাদের একটা আবেদন আছে যে প্রতিটি মানুষের কাছে যে কোনো সাপ হোক আর যে কিছুই হোক, যদি দেখা যায় যে ডিম আপনারা দেখতে পেলেন, সাধারণ মানুষের কাছে এটি আবেদন যে আপনারা সেই ডিমগুলোকে নষ্ট না করে, ডিমগুলোকে চিনতে না পারলে আপনারা অযথা ডিমগুলোর গায়ে হাত দেবেন না, এবং সোজাসুজি বন দপ্তর বা বন দপ্তর না হলে পরিবেশ কর্মী যারা আছেন, যারা এই ব্যাপারে অভিজ্ঞ, তাদেরকেই একমাত্র খবর দেবেন, খবর দিয়ে যাতে ডিমগুলোকে সংরক্ষণ করে আগামীতে ফোটানো যায়। তো এই মুহূর্তে আমি যে বাচ্চাগুলো হয়েছে, বাচ্চাগুলো আমি এই মুহূর্তে বন দপ্তরে গিয়ে ADO4 হাতে আমি জমা করে আসলাম। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার হওয়া 56 জন যুবতীকে ঘিরে চাঞ্চল্য এনজেপিতে। এনজেপি স্টেশন থেকে পাটনা অভিমুখে যাওয়া ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ওই যুবতীদের উদ্ধার করল নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ। সোমবার রাতে ওই যুবতীদের উদ্ধার করে তাদের পরিবারকে ডেকে তাদের পরিবারের হাতে প্রত্যেককে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, কোম্পানিতে কাজের টোপ দিয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের মোট 56 জন যুবতীকে নিয়ে যাওয়া হচ্ছিল বিহারে।
কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো ওই যুবতী এবং তাদের পরিবারকে জানানো হয়েছিল ওই যুবতীদের কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্গালোরে, কিন্তু তাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে এসে তোলা হয় এনজেপি পাটনা ক্যাপিটাল এক্সপ্রেসে। আরেকটি চাঞ্চল্যকর বিষয় হলো কারোর কাছেই ছিল না কোনো টিকিট, প্রত্যেকের হাতেই ছাপা হয়েছিল কোচ নাম্বার এবং বার্থ নাম্বারের সিল। সোমবার রাত ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি এবং আরপিএফ ট্রেনে তল্লাশি চালানোর সময় ওই যুবতীদের একসাথে দেখেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। একসাথে এত যুবতী কোথায় যাচ্ছে বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ এর। এরপর দফায় দফায় শুরু হয় জিজ্ঞাসাবাদ। জানা যায় ওই যুবতীদের এবং তাদের পরিবারকে জানানো হয়েছে একটি বেসরকারি কোম্পানি যার নাম আইফোন, ব্যাঙ্গালোরে নাকি ওই কোম্পানিতে তাদের চাকরি দেওয়া হবে। এরপরেই আরও সন্দেহ বাড়ে জিআরপি এবং আরপিএফ এর, কারণ তাদের নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্গালোর, কিন্তু তোলা হয়েছে বিহারের ট্রেনে কেন? এরপর ওই যুবতীরা জানায় কলকাতার বাসিন্দা জিতেন্দ্র পাসওয়ান এবং শিলিগুড়ির চন্দ্রিকা তাদের নিয়ে যাচ্ছেন। এরপর জিআরপি এবং আরপিএফ জিতেন্দ্র এবং চন্দ্রিকার খোঁজ চালায়। নিউ জলপাইগুড়ি স্টেশনেই আটক করা হয় ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয় দফায় দফায়। দুজনের কথাতেই মেলে অসঙ্গতি। এরপরই ওই ট্রেন থেকে নামানো হয় 56 জন যুবতীকে। তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপিএফ থানায়। প্রত্যেকের বাড়িতে খবর দেওয়া হয় এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে আসার জন্য অনুরোধ করা হয়। নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ ওই 56 জন যুবতীকে তাদের পরিবারের হাতে তুলে দেয়। এই ঘটনায় কলকাতার জিতেন্দ্র পাসওয়ান এবং চন্দ্রিকা নামে শিলিগুড়ির এক মহিলাকে আটক করেছে জিআরপি। দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ। ব্যাঙ্গালোরে ওই যুবতীদের কোন কোম্পানিতে কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তার কোনো নথি তারা দেখাতে পারেননি। পাশাপাশি তাদেরকে বিহারের ট্রেনে কেন তোলা হলো তারও কোনো সদুত্তর মিলছে না। গোটা ঘটনার তদন্তে জিআরপি এবং আরপিএফ এর উচ্চপদস্থ কর্তারা। তো 3 মাস ট্রেনিং করে শিলিগুড়িতে হোস্টেলে। 3 মাস ট্রেনিং করার পরে তারপরে এরা এখন যাবে ব্যাঙ্গালোর। এখানে কি করতে আসলেন? এখানে আমরা যে ব্যাঙ্গালোর যাচ্ছি, ট্রেনে উঠছি, ওঠার পরে এখানকে আরপিএফগুলো নামিয়ে দিছে। কারণ যে শুনলাম যেটুকু আমি, যে ওরা যে আমাদের মেয়েদের নিয়ে যাচ্ছে সেটা আর কি পুলিশ ভেরিফাই করে নাই। এর আগে ওরা আবার এক ব্যাচ নিয়ে গেছিলো, সেটা করেছিল, হয়তো ওরা চলে গেছে, কিন্তু এবারে ওরা করেনি। হাতের মধ্যে সিল মারা, টিকিট নেই। সিল মারা বলতে সিল দিয়েছে নাম্বার, সিট নাম্বার। হাতের মধ্যে সিল মারা, টিকিট নেই। টিকিট ওদের কাছে বলে আছে। আর কিছু টিকিট ওদের মোবাইলে, কার মোবাইলে কয়েকজনকে দিছে। কতজন আছে? 54 জন 55 জন হবে এই সে মেয়ে ছেলে। কি বলবেন এই যে পুলিশকে, মানে এই যে একটা বড় স্ক্যাম থেকে বেঁচে গেছে? তখন আমি বলবো যে এরপরে হয়তো মেয়ে ছেলেরা, আমরা গরিব মানুষ, এবারে কাজে তো আমাদের দরকার। তো যদি এরকম সরকারি কোনো ইসে থাকে, হ্যাঁ ভেরিফাই থাকে, সংস্থা যদি থাকে তাহলে পাঠাবো, এরপরে না হলে পাঠাবো না। এখন জিআরপিদের ইসেতে হেল্পে আর কি বেঁচে গেলাম। মেয়েদের একটা ইসে পেলো, জীবন দান। না তো বা ওরা নিয়ে গিয়ে কোথায় না কোথায় পাঠাইতো, হয়তো আমাদের তো কোনো ডকুমেন্ট দেয়নি না, বিনা ডকুমেন্টসে ওদের নিয়ে যাচ্ছে। খালি এটুকু বলা হয়েছে যে ব্যাঙ্গালোর নিয়ে যাবে। একদিকে ঘাটতি শিক্ষক, অন্যদিকে ভোটের কাজের নোটিশ, ভেঙে পড়বে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। জেলা শাসকের দরবারে বাম শিক্ষক সমিতি। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয় থেকে দেওয়া নির্দিষ্ট সময়ে অফিস চত্বরে পৌঁছে যেতে দেখা যায় নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক সহ অন্যান্য সদস্যদের। সাত সকালে জেলা শাসকের কার্যালয়ে আগমনের উদ্দেশ্য প্রসঙ্গে সংগঠনের জেলা সম্পাদক বিপ্লব ঝা জানান, একই প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলিতে নিয়ম অনুপাতের চেয়ে কম শিক্ষাকর্মী রয়েছেন। এরপরও সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ টিচার ইনচার্জকেও নির্বাচনী কাজে বিএলও হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। এর ফলে কার্যত ভেঙে পড়বে জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা।
সেই বিষয়টি জেলা শাসককে অবগত করা এবং অন্যান্য কিছু সমস্যার কথা তুলে ধরতেই নির্দিষ্ট সময়ে জেলা শাসকের দরবারে উপস্থিত তারা। আমরা চিঠি দিয়েছিলাম জেলা শাসককে যে শিক্ষকদের কিছু বিষয় নিয়ে তার সাথে আমরা আলোচনা করতে চাই। উনি এই সময়টাই দিয়েছেন, বলেছেন আর পরে হবে না। আমরা সেকেন্ড হাফে চেয়েছিলাম, উনি এই 10:30 টাইমটাই দিয়েছেন। আমরা তাই এই সময়ে এসেছি, ওনার সাথে কথা বলবো, আলোচনা করব। আমরা মূলত বুথ লেভেল অফিসার বিএলও এই সংক্রান্ত বিষয়েই আজকে আলোচনা করব ওনার সাথে। আমরা যে ডেপুটেশনটা দিচ্ছি সেখানে হচ্ছে যে মূলত আমাদের কতগুলো দাবি আছে, যেভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গণহারে বিএলওর ডিউটি দেওয়া হচ্ছে, তার ফলে হচ্ছে যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে জেলাতে। এবারে হচ্ছে যে কোথাও হেডমাস্টার মশাইদের দিয়ে দেওয়া হচ্ছে ডিউটি, টিআইসিদের দিয়ে দেওয়া হচ্ছে, সহশিক্ষকদের ডিউটি দেওয়া হচ্ছে, দিদিমণিদের ডিউটি দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়াটা যদি চলে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে সার্বিকভাবে শিক্ষা ব্যবস্থা ভেঙে যাবে। আরটি অ্যাক্ট অনুযায়ী 30:1 হচ্ছে যে শিক্ষকদের থাকা উচিত স্কুলে, সেই সংখ্যাটা সব জায়গাতে নেই, শিক্ষকের ঘাটতি আছে, মিড ডে মিল চালাতে হচ্ছে। এই সার্বিক পরিস্থিতিটা নিয়েই আমরা আজকে কথা বলতে এসেছি যে অন্য জায়গা থেকে যাতে মানুষ দিয়ে যাতে প্রাথমিক শিক্ষাটাকে বজায় রাখা যায় সেটা। এবার যাদেরকে ডিউটি দিচ্ছে তাদেরকে দুটো কাজই করতে হচ্ছে, স্কুল করবে আবার এই কাজটা করবে, এই দুটো কাজ করা সম্ভব না। অন ডিউটি দেওয়ার কথা বলেছি, যাদেরকে দিতেই হবে ডিউটি তাদেরকে অন ডিউটি দিতে হবে। এবং শুধু এটা নয়, এর সাথে দাঁড়িয়ে আমরা যা দেখেছি যে শনিবার রবিবার এদের কাজ করতে হবে। এবার শনিবার রবিবার তো আমার ছুটির দিন, শনিবার হাফ ডে, রবিবার আমার ফুল ছুটি, তার বিকল্প ছুটি আমাদের দিতে হবে, অন্য সময় ছুটি দিতে হবে। পুজোর সময় এই ডিউটি করতে হবে। পুজোর সময় অনেকেই মেডিকেলের কারণে বা হচ্ছে যে চিকিৎসার কারণে বাইরে যান, ট্রিটমেন্টের জন্য যান ছুটিতে, তাদের যদি ওই সময় ডিউটি করতে হয় তাহলে তো মাস্টারমশাইরা বেকায়দার মধ্যে পড়বেন। এই সার্বিক বিষয়টা নিয়েই আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি এবং ওনার সাথে আলোচনা করব, কথা বলবো যে বিকল্প ব্যবস্থা তৈরি করেন এবং এই ধরনের শিক্ষকদের শিক্ষার স্বার্থে, পড়াশোনার স্বার্থে এই ধরনের দায়িত্ব থেকে মুক্তি দেন, এটাই আমরা বলতে এসেছি আজকে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ড্রাগন ফ্রুট চাষে সাফল্য অর্জন করলেন এক হোমিওপ্যাথি চিকিৎসক অজিত সরকার। স্বাস্থ্য সচেতনতার যুগে প্রাকৃতিক পন্থায় রোগ প্রতিরোধের অন্যতম পথ হতে পারে ফল চাষ, আর সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিয়েছেন জলপাইগুড়ির মোহিতনগরের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অজিত সরকার। শুধুমাত্র রোগ নিরাময়ের জন্য ওষুধ দেওয়ার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি, বরং নিজস্ব অল্প বিস্তর জমিতে শুরু করেছেন নানান প্রজাতির ড্রাগন ফ্রুট চাষ, যা ইতিমধ্যেই সাফল্য অর্জন করেছে। তার বাগানে এখন 100টিরও বেশি ড্রাগন ফ্রুট গাছ রয়েছে, যার মধ্যে রয়েছে 20টিরও বেশি ভিন্ন ভিন্ন প্রজাতি। ড্রাগন ফ্রুট যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সহায়তা করে, সেই ফল নিজের হাতে উৎপাদন করে সমাজে স্বাস্থ্যবিধান ও আত্মনির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অজিত বাবু। চিকিৎসার পাশাপাশি কৃষিকাজে এই দক্ষতা ও নিষ্ঠা তাকে একেবারে ভিন্ন উচ্চতায় পৌঁছে দিয়েছে। অনেকেই তার এই প্রয়াসের প্রশংসা করেছেন, অনেকেই তার বাগান দেখতে আসছেন, জানতে চাইছেন চাষের পদ্ধতি ও ফলের বৈশিষ্ট্য। চিকিৎসক অজিত সরকার জানিয়েছেন, আগামী দিনে তাইওয়ান প্রজাতির উন্নত মানের ড্রাগন ফ্রুট চাষের পরিকল্পনা রয়েছে তার। এ যেন শুধু ফল চাষ নয়, স্বাস্থ্য, বিজ্ঞান ও আত্মনির্ভর ভারতের এক মিলিত পথ চলা। হ্যাঁ, মনের ভিতরে একটা ভীষণ ইচ্ছে ছিল, একটা চাহিদা ছিল, একটা ক্র্যাব ছিল। সেই ক্র্যাবে মানে গাছের প্রতি, একটা প্রকৃতির প্রতি ভালোবাসা তো আমার খুব ছোটোবেলার থেকেই। ফুল ফল চাষ করতাম, প্রকৃতির প্রতি ভালোবাসা থেকেই আমার এই ড্রাগনের আশা। যখন বয়স বাড়ার সাথে সাথে একটা আর্থিক ব্যাপারটা জড়িত হয়ে গেল, তখনই ভাবলাম যে ড্রাগন ফলটাই চাষ করলে পরে লাভবান হওয়া যাবে এবং ঠিকমতো উৎপাদন করা যাবে, যার অসুখ খুব কম আছে, রোগ বালাই কম আছে,
এবং এর মার্কেট ভ্যালু অনেক বেশি রয়েছে। এই সমস্ত চিন্তা ভাবনা করেই আমার ড্রাগনে আসা। আমি এবছর ফল বিক্রি করেছি দুটো পদ্ধতিতে, একটা হচ্ছে অফলাইন আর একটা অনলাইন। অফলাইনে যেগুলো বিক্রি করেছি আমার আশপাশে সন্নিহিত যে সমস্ত ফলের দোকানগুলো রয়েছে জলপাইগুড়ি শহর এবং শহরতলি সেটা এবং রানীনগর বিএসএফ ক্যাম্প পর্যন্ত যত ফলের দোকান আছে সবাইকে কম বেশি আমি ফল দিয়েছি, প্রত্যেকেই বিক্রি করেছে। এবং অনলাইনে যে সমস্ত ফেসবুক ইউটিউবে আমার যে সমস্ত বন্ধুরা রয়েছে তারা যারা আমার ফল চাইছে তাদেরকেও আমি কুরিয়ার করে ডিটিডিসি কুরিয়ার করে পাঠিয়ে দিই, তারা ফল পেয়ে যায়। এই মুহূর্তে আমার 100 গাছ রয়েছে, 100 গাছের মধ্যে আমার মুহূর্তে 40টা গাছে ফল হচ্ছে, তার মধ্যে থেকেও পুরনো গাছ রয়েছে তাদের মধ্যে ফল বেশি হচ্ছে। এক একটা গাছে যেগুলো ম্যাচিউর 3 বছরের গাছ, 3 থেকে 4 বছরের গাছ, সেই সমস্ত গাছে 40 কেজি পার ইয়ার ফল হতে পারে বা হয়, আমি পেয়েছি। আচ্ছা আচ্ছা, কত মাসে ফল আনছেন? আমি এই মুহূর্তে 8 থেকে 10 মাসের মধ্যেই ফল আনতে পারছি। নতুন যদি কোনো গাছ লাগাই সেক্ষেত্রে 8 থেকে 10 মাসেই ফল আনা সম্ভব। কাছে এখন 20টা ভ্যারাইটি রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য যে সমস্ত পুরনো আমাদের ভারতবর্ষে সবচেয়ে কমার্শিয়াল জাত সিয়াম রেড, জাম্বু রেড, এই দুটো হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে এখন পর্যন্ত প্রচলিত কমার্শিয়াল ভ্যারাইটি। এগুলো আমার কাছে রয়েছে, সেগুলো ফল দিচ্ছে। আগামী বছর থেকে আমি তাইওয়ানের যে বিখ্যাত ভ্যারাইটিগুলো মিবাও, দা হংপাও 3 তথা বিগ রেড 3, মিজো আলম 2, বাহামুত এবং ভিয়েতনামের LD5, H14, এই সমস্ত ভ্যারাইটিগুলো নিয়ে আমি আরও বাড়ানোর চেষ্টা করছি এবং বাড়াবো। কারণ এগুলো একটু দেখে নিতে হবে যে আগামী বছর আমার প্রোডাকশন কেমন হচ্ছে। যদি প্রোডাকশন এগুলো ভালো হয় সেই ক্ষেত্রে আমি যে গাছটা প্রোডাকশন বেশি হবে সেই গাছটার দিকে আমি আগাবো, সেই ভ্যারাইটির দিকে আগাবো। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 56 জন যুবতীকে উদ্ধার করল জিআরপি ও আরপিএফ। বেঙ্গালুরুর একটি কোম্পানিতে কাজ দেওয়ার নাম করে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল বিহারের উদ্দেশ্যে। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে কুমলাই চা বাগান থেকে নিজেদের রেল দপ্তরের প্রতিনিধি বলে পরিচয় দেওয়া 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.